আমাদের খাদিজা এডিটিং এর সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। তাহলে কেমন, তুই কি খুশি হবি খুব? জ্যোতি উত্তর দিল না, চুপচাপ বসে থাকলে আগের লাই। মেহেরাজ এবারে দু পা এগিয়ে নিজের হাতে টি শার্টটা নিল, পড়তে যাবে ঠিক তখনই জ্যোতি বলল, মেহু আপুকে ডেকে দিতে পারবেন, প্রয়োজন আছে একটু। মেহেরাজ কপাল কুঁচকাল। পর মুহূর্তে কিছু একটা বুঝে উঠতে কপালের ভাঁজ মিলিয়ে গেল। হাতে টি শার্টটা বিছানার এক কোণে রেখে পা এগিয়ে জ্যোতির সামনে এসে দাঁড়ালো। বেশ খানিকটা ঝুঁকে জ্যোতির মুখপানে তাকালো। ভেজা চুলগুলো জ্যোতির কপালে ঠেকতে দু এক ফোঁটা পানি গড়িয়ে গেল জ্যোতির কপালে। ফিসফিসিয়ে বলল, মেহু কি তোকে ওয়াশরুম পর্যন্ত কোলে করে নিয়ে যেতে পারবে? মেহুর থেকে ভালো সাহায্য আমি করতে পারবো, বুঝলি? কথাটা বলে এক হাত জ্যোতির কোমরে নিয়ে ঠেকালো খুব দ্রুত। এক মুহূর্ত অপেক্ষা না করে জ্যোতির একটা হাত নিজের কাঁধে রাখলো, তারপর হাত দিয়ে শক্ত করে কোমর আঁকড়ে ধরে কোলে তুলল জ্যোতিকে। মুহূর্তে ভেজা উন্মুক্ত বুকের শীতল স্পর্শে কেঁপে উঠল জ্যোতি। শরীরের লোমকূপ ঝুড়ে শিহরণ বইল যেন খুব দ্রুত। পায়ের কয়েক ঘন ঘন শ্বাস টেনে অস্বস্তিতে মুখ কালো করল। মেহেরাজ চাপা হাসল। পর মুহূর্তে স্বাভাবিক মুখ করে মৃদু আওয়াজে বলে উঠল, কি আশ্চর্য, এমন করার কি আছে? কিছু করেছি আমি? জ্যোতি তাকালো না, বিনিময় কোনো উত্তরও দিল না। হাত চেপে ধরে রাখলো মেহেরাজের কাঁধের অংশটুকু। কিয়ৎক্ষণ পর ওয়াশরুমের দরজার সামনে নামিয়ে দিল মেহেরাজ। ফিসফিসিয়ে বলল, বাকিটুকু তুই এই ভাঙা পা নিয়েই যা। জ্যোতি পাশ ফিরে তাকাতেই মেহেরাজের মুখে সূক্ষ্ম হাসি রেশ দেখতে পেল। মুহূর্তে কেমন এক লজ্জা আর অস্বস্তিময় অনুভূতি অনুভব হলো। এভাবে মেহেরাজের কোলে উঠে সাহায্য নেওয়াটা বোধ হয় আসলে তার বোকামো হলো ভেবে মনে মনে পার কয়েক ছেড়ে নিল নিজেকে। নিরস মুখে বলে ওঠে, ধন্যবাদ মেহরাজ ভাই। মেহেরাজ তাকালো, অন্যমনস্ক ভাবে মুখ ফসকে বলে উঠল, তোকেও ধন্যবাদ। জ্যোতি সূক্ষ্ম চা নিতে চাইল, প্রশ্ন ছুড়ল ক্ষণিকে। কেন? মেহেরাজ অপ্রস্তুত হল। সে অপ্রস্তুত ভাব আড়াল করতে গম্ভীর কণ্ঠে শুধালো, কিছু নয়, তুই যা, আমি মেহুকে পাঠাচ্ছি। কথাটুকু বলে আর দাঁড়ালো না মেহেরাজ। বিছানার উপর থেকে নিজের টি শার্টটা নিয়ে দ্রুত গায়ে জড়ালো। তারপর খুব দ্রুতই ঘর ছেড়ে বেরিয়ে গেল। মেহুর রুমে গিয়ে মেহুকে জ্যোতির কাছে পাঠিয়ে বাসা ছেড়ে বের হলো। মেহেরাজ বাসে ফিরল কিছুটা সময় পরে। জ্যোতিকে আর মেহুকে একসাথে বিছানায় বসে থাকতে দেখে মৃদু হাসল। এগিয়ে এসেই শুধালো, কি করছিস তোরা? মেহু হাসলো ঠোঁট চওড়া করে, বলে উঠল খুব দ্রুত, তুমি না আজ বাসায় থাকছো ভাইয়া? তো হঠাৎই বেরিয়ে কোথায় গেলে? মেহেরাজ উত্তরে বলল, তেমন কোথাও নয়, এখানে একজন জুনিয়র ভাই আছে, তাই ভাবলাম দেখা করে আসি। ভালো করেছো। মেহেরাজ হাসলো বিনিময়ে, বলল, মেহু, বেলি ফুলের মালা লাগবে তোর? মেহুর মুখ চোখ উজ্জ্বল হয়ে উঠল এক মুহূর্তে। চকচকে চোখে তাকিয়ে মুহূর্তেই বলে উঠল, কোথায়, দাও জলদি। মেহেরাজ আবারও হাসল। এক হাতে এগিয়ে দুটো বেলি ফুলের মালা এগিয়ে দিল মেহুর দিকে। ঠোঁট চওড়া করে বলল, আমি জানি আমার বোন বেলি ফুলের মালা কতটা পছন্দ করে, তবে এটা আমি নই, অন্য কেউ পাঠিয়েছে। মেহু ভ্রুকুচকে নিল, প্রশ্ন ছুড়ল, কে সে? তোর চেনা, কিন্তু সে তার পরিচয় বলতে নিষেধ করেছে। মেহু থমকালো, কিছু বলতে গিয়েও বলল না। আবার পর মুহূর্তে হেসে বলে উঠল, তাকে আমার তরফ থেকে ধন্যবাদ জানিয়ে দিও ভাইয়া, সত্যি অনেক পছন্দ করি, তাই পরিচয় না জানালেও নিয়ে নিচ্ছি। কথাটুকু বলে মেহু হেসে বেরিয়ে গেল ঘর ছেড়ে। বিনিময়ে মেহেরাজও হাসল। পরক্ষণে মুখ ঘুরিয়ে জ্যোতির দিকে তাকিয়ে ভ্রু কুচকাল। নিরস গলায় বলে উঠল, কতদিন হলো চুল আঁচড়াস না তুই? কি অগোছালো হয়ে আছে তোর চুল। জ্যোতি অবাক হলো। কিছুটা সময় আগেই চুল বেঁধেছে সে, খোপা করে মাথায় ওড়না দিয়ে বসেছিল এতক্ষণ। হঠাৎ এমন প্রশ্নে ভ্রু কুচকে বলল, অগোছালো? কিছুক্ষণ আগেই তো চুল বেঁধেছি মেহরাজ ভাই। মেহেরাজ এগিয়ে এলো, হাত দিয়ে জ্যোতির মাথা থেকে ওড়নাটা সরিয়ে মুখ চোখ কুচকে নিল।
এমন ভাব করলো যেন জ্যোতির চুলের অবস্থা পিচ্ছিরি থেকেও পিচ্ছিরি অবস্থা। চাপা স্বরে বলল, তোর চুল দেখে তো তা মনে হচ্ছে না। তা জ্যোতি পুনরায় অবাক হলো। হাত দিয়ে চুলে হাত রাখলো মুহূর্তে। খোপা করা চুলগুলো মোটেও তার কাছে অগোছালো বোধ হলো না। স্পষ্ট স্বরে বলল, আপনি কি মিথ্যে বলছেন মেহরাজ ভাই? মেহেরাজ মুখ চোখ গম্ভীর করল। হাত দিয়ে জ্যোতির খোপা করা চুল খুলে দিতেই ধমকের সুরে বলে উঠল, তোর কি মনে হচ্ছে আমি মিথ্যা কথা বলি? আমি মিথ্যুক? তা বলিনি। আবারও ধমকের সুরে বলল মেহেরাজ। তাহলে কি বলেছিস? জ্যোতি উত্তর দিল না। এবার থমথমে মুখ করে বসে থাকলো কেবল। মেহেরাজ অন্য পাশ ফিরে আড়ালে হাসল। মুখ টান টান করে সোজা হয়ে দাঁড়িয়ে আদেশের সুরে বলল, সোজা হয়ে বস, তোর চুল সুন্দর করে বেঁধে দিব। জ্যোতি যেমন ভাবে বসা তেমন ভাবে থাকলো। কয়েক পলক তাকিয়ে ছোট্ট শ্বাস ফেলে বলল, আমি পারবো মেহরাজ ভাই, আপনাকে কষ্ট করতে হবে না। মেহেরাজ শুনল না কথাটা। কড়া স্বরে বলে উঠল, তোকে কি জিজ্ঞেস করেছি তুই পারবি কি পারবি না? কথাটুকু বলে জ্যোতির পাশেই বিছানায় বসলো মেহেরাজ। হাত এগিয়ে জ্যোতির ছেড়ে দেওয়া চুলগুলোতে স্পর্শ করালো। চিরুনি দিয়ে না আছড়িয়ে অদক্ষ হাতে বিনুনি গাঁথল অতি সাবধানে। তারপর বিনুনির শেষ প্রান্তের দিকে পেঁচিয়ে দিল একটা বেলি ফুলের মালা। অস্ফুট স্বরে বলল, পারফেক্ট। কথাটা বলে উঠে যেতে নিতে আবার বসে গেল। জ্যোতির কানের কাছে মুখ নিয়ে ভরাট কণ্ঠে বলল, এই মালাটা আমার আনা। চুল বাঁধা যেমনই হোক, মালাটা যদি খুলে নিয়েছিস তো ঠাস করে দোতলা থেকে নিচে ফেলে দিয়ে হাত পা কোমর ভাঙার ব্যবস্থা করে দিব, কিন্তু ফ্রিতে। জ্যোতি নিষ্ঠুর। চোখ জোড়া বড় করে মেহেরাজের দিকে তাকাতে মেহেরাজের বাঁকা হাসল। বফা ছিঁড়ে উঠে যেতে চোখ পড়ল জ্যোতির পায়ে। তার দেওয়া নুপুর নেই দেখে ভ্রু উঁচু করলো সঙ্গে সঙ্গে। গম্ভীর স্বরে বলল, তোর পায়ে নুপুর নেই কেন জ্যোতি? জ্যোতি অবাক হলো আবারও। নুপুর তো তার পায়ে এতদিনও ছিল না। বোধহয় মেহেরাজ খেয়াল করেনি এতগুলো দিন। পর মুহূর্তে মনে পড়ল মেহেরাজের দেওয়া নুপুরের কথা। নুপুরগুলো সেদিনই সযত্নে তুলে রেখেছিল সে, সেদিন মেহেরাজ পরিয়ে দিয়ে এসেছিল। শুধু নুপুর নয়, মেহেরাজের দেওয়া প্রত্যেকটা উপহারই সে তুলে রাখে। প্রিয় মানুষের উপহার ব্যবহার করলে যদি ফুরিয়ে যায়, তার থেকে ব্যবহার না করে সযত্নে গোপনে তুলে রাখা ভালো নয়। হাসফুট স্বরে বলল, নূপুর? মেহেরাজের কণ্ঠ এবার কিছুটা দৃঢ় শোনালো। বলল, হ্যাঁ, শুনতে পাস না? জ্যোতি গলা ছাড়ল। তার পায়ে যে নুপুর নেই এটা বোধহয় মেহেরাজ এতগুলো দিনে খেয়াল করেনি। তাই বলল, নূপুর তো আমি এতগুলো দিনও পড়িনি, এই বাসায় আসার পরও ছিল না, আপনি বোধহয় খেয়াল করেননি। মেহেরাজ মুখ টান টান হলো মুহূর্তে। চোয়াল শক্ত হলো। তাতে দাঁত চেপে শীতল কণ্ঠে রাগ নিয়ে বলে উঠল, তো ফেলে দিয়েছিস ওগুলো? আমি দিয়েছি বলেই তো খুলে নিয়েছিস, তাই না? জ্যোতি জিহ্বা দিয়ে ঠোঁট ভিজালো। উত্তর দিল, ফেলে দিইনি। মেহেরাজ এবারও রাগ ছেড়ে বলে উঠল, তো যত্ন করে নিজের সাথে সবসময়ের জন্য রেখেও তো দিসনি, তার থেকে ফেলে দিতি। ড্রয়ারে রেখেছিলাম, আসার সময় তো ঋতুরা ব্যাগে গুছিয়ে দিয়েছিল, তাই আর নেওয়া হয়নি। মেহেরাজ দাঁতে দাঁত চেপে বলল, আমি কি বলেছিলাম ড্রয়ারে তুলে রাখতে তোকে? জ্যোতি গলা ছাড়ল। স্বাভাবিক স্বরে বলতে লাগলো, আমার মন বলেছিল চোখের সামনে তো আমাদের জীবন থেকে অনেকেই ফুরিয়ে যায়, অনেকেই হারিয়ে যায়, তাদের উপহারগুলো না হয় ফুরিয়ে না যাক, তাই রেখে দিয়েছি। ফুরিয়ে গেলে যদি দ্বিতীয়বার আর না পাই। শুধু আপনার ক্ষেত্রে নয়, দাদির দেয়া বাটন ফোনটাও তুলে রেখেছি আমি। মেহেরাজের মুখে টান টান ভাবটা এবার মিলিয়ে গেল। রাগটা এবার কমে আসলো। ঠোঁট গোল করে লম্বা শ্বাস ফেলে আর কিছু না বলে হঠাৎ বেরিয়ে গেল। মেহু মন খারাপের সময়টাই শাড়ি পরতে ভালোবাসে। ছোটবেলা থেকে মা বাবা ছাড়া বড় হওয়া মেয়ে হিসেবে অধিকাংশ সময়ই তাকে একা কাটতে হয়েছে। সেই একাকিত্বতেই মূলত সেই শাড়ি আর সাজগোজকে সঙ্গী করেছিল। আজও ব্যতিক্রম হলো না। পরনে লাল টকটকে শাড়ি, চোখে গাঢ় কালো কাজল, আর চুলে বেলি ফুলের মালা, হাত ভর্তি লাল আর কালো রাঙা কাচের চুড়ি। সে চুড়িটি রিনি ঝিনি আওয়াজ করলো জানলার ধারে বসে। অপর প্রান্তের জানলায় আজও ছোট্ট বাচ্চাটা ঝুলে আছে। বয়স হয়তো আনুমানিক 4 বা 5 বছর হবে। ড্যাব করে তার দিকে তাকিয়ে আধো সুরে বলল, আকস্মিক মিষ্টি গলায় মিহু চমকালো। এক নজর তাকিয়ে বলে উঠল, হ্যাঁ, তুমি কি করে জানলে?
বাচ্চাটা গম্ভীরভাবে চাইল, বিনিময় বলল। মেহু পুনরায় চমকালো। এটুকু বাচ্চারা এমন গম্ভীর উত্তরে কিঞ্চিত বিস্মিত হলেও পর মুহূর্তেই বলল, তোমার নাম? মেহু ঠোঁটে ঠোঁট চেপে ভাবল, সানশাইন, সুন্দর নাম। পর মুহূর্তেই বলল, কে রাখলো এই নাম? ছোট্ট বাচ্চাটার কণ্ঠে মেঘ শব্দটা যতটা দৃঢ় শোনালো ততটাই দৃঢ়ভাবে মেহুর মস্তিষ্কে পৌঁছালো। অস্ফুট স্বরে ঠোঁট নাড়িয়ে বলল, মেঘ। বাচ্চাটা এবারে উত্তর দিল না। মেহু মনোযোগ দিয়ে খেয়াল করলো বাচ্চাটাকে। চেহারাটা সেদিনকার সেই যুবকের মতোই দেখতে। যুবকটার নাম আবিদ, ডাকনাম মেঘ। যুবকটার সাথে তার পরিচয় হয়েছিল কোনো এক গ্রন্থাগারে, সে কিশোরী বয়সে। ছেলেটা তখন মেডিকেল পড়ুয়া ছাত্র। তারপরের বার পরিচয় হয়েছিল একদম নতুন ভাবে, তারই বান্ধবীর প্রেমিকের বন্ধু হিসেবে। বান্ধবী আর বান্ধবীর প্রেমে মত্ত হতে সে আর আবিদ নামক লোকটা অন্য প্রান্তে এসে বসেছিল। তখনকার থেকে টুকটাক কথোপকথন, গল্প, প্রায়শই ঝগড়া আর একে অপরের পেছনে লেগে থাকা। কখনো সরাসরি দেখা হলে মেহুর চুল টান অথবা পেছনে থেকেই মাথায় চাটি মারা। একবার বাদাম খাওয়ার পর বাদামের খোসাগুলো আড়াল করেই মেহুর ব্যাগে রেখে দিয়েছিল যুবকটি। মেহু সেই বিষয়টা টের পেলে একেবারে বাসায় পৌঁছে। আরো হরেক রকম কাহিনী আছে তাদের। এত কাহিনীর পরে ইন্টারনি শেষে হঠাৎই আকস্মিকভাবে ছেলেটা হারিয়ে যায়। এরপর না তো মিহু কখনো খোঁজ করেছে ছেলেটার, আর না তো ছেলেটাও কোনো খোঁজ নিয়েছে তার। মিহু ঠোঁট চওড়া করে কিঞ্চিত হাসল, বলল, মেঘ তোমার কি হয়? বাচ্চাটা উত্তর দেওয়ার আগে সেখানে উপস্থিত হলো মেঘ নামক যুবকটা। বলল, মেঘর কি হয়? তুমি জেনে কি করবে? মিহু চোখ তুলে চাইল। আকস্মিক চমকালেও ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে বলল, আমি অত বোকা নাকি? ও না বললেও আমি জানি ও আপনার কি হয়। যুবকটা ভ্রু নাচিয়ে শুধালো, কি হয়? মিহু উত্তরে বলল, ছেলে। বাবার সাথে ছেলের নাম কিন্তু দারুণ মানিয়েছে, মেঘ রোদ। সুন্দর না? মেঘ হাসল। দাম্ভিক সুরে বুক টান টান করে বলল, সুন্দর না হলে কি করে হয়? আমি তো রাখলাম নামটা, তাই না? মিহু মাথা নাড়ালো, বলল, 4 বছর আগে হঠাৎ উধাও হয়ে গেলেন কেন? ভুল না হলে আপনার বাচ্চার বয়স 5 বছর তো হবে, রাইট? আপনি আপনার বাচ্চার কথাটা লুকালেন কেন? আর বাচ্চার মা কোথায়? আলাপ করিয়ে দিন, আমি আপনার নামে কিছু সুবক্তব্য দেই। মেঘ তারা কণ্ঠে শুধালো, বাচ্চার মাকে দিয়ে তুমি কি করবে? আপনার মাথা করব, ডেকে দিন না। বাচ্চার মা পাশের রুমে। মিহু ভ্রু কুচকাল, বলল, পাশের রুমে কেন থাকবে? হিসেব মতো বর বউ এক রুমে থাকবেন না আপনারা? মেঘ নামক যুবকটা হঠাৎই কেসে উঠল, গলা ছেড়ে বলল, সেসব বাদ দাও। তুমি বিয়ে করলে না কেন? মাঝখানে এত বছর পেরিয়ে গেল। মিহু নিরস গলায় বলল, সুপাত্র পাচ্ছি না। মেঘ নামক যুবকটা মাথা নাড়ালো, ছোট্ট বাচ্চাটাকে কোলে তুলে নিয়ে মুখে চমৎকার হাসি ঝুলিয়ে বলল, তাহলে খুঁজে নাও, পেয়ে গেলে বিয়েটা করে বাচ্চা কাচ্চার মা হয়ে যাও দ্রুত। কথাটুকু বলেই পেছন ঘুরল। কিয়ৎক্ষণের মধ্যে চলেও গেল। মিহু তাকিয়েই থাকলো। আসলে কি সুপাত্র পেলে বিয়েটা করে নিতে পারবে সে? সাদ নামক ব্যক্তিকে ভুলে অন্য কারো নামে নিজের জীবন লিখে দিতে পারবে? আসলে কি পারবে? বিষয়টা কি এতটুকু সহজ? চ্যুতির পা এখন ঠিক হয়েছে। এতগুলো দিন পর নিজের পায়ে হাঁটাচলা করতে পেরে মনে মনে তৃপ্তিও পেল। এতদিন ভার্সিটিতে যায়নি ভেবেই সিদ্ধান্ত নিল আজ যাবে। সকাল সকাল ঘুম ছেড়ে উঠতেই টের পেল মেহেরাজের বাহু বন্ধন। আলতো হাতে পুরুষালী হাতটা সরাতে নিতেই বন্ধন আরো দৃঢ় হলো। কানে আসলো মেহেরাজের ঘুম ঘুম জড়ানো স্বর, উফ, ঘুমাচ্ছি তো জ্যোতি। জ্যোতির কপাল কুচকে নিল। হাত সরালে ঘুমোতে পারবে না এমন তো কোথাও লেখা নেই। হাত সরানোর সঙ্গে ঘুমানোর কি সম্পর্ক? মৃদু আওয়াজে তা বলেও নিল, হাত সরালে ঘুমাতে পারবেন না? মেহেরাজ কিছুটা নড়চড় করল। হাত দিয়ে জ্যোতিকে জড়িয়ে রেখে হঠাৎ মুখ হুঁচল জ্যোতির চুলে। কানের কাছে ভরাট গলায় শুধালো, না। জ্যোতি দেওয়াল ঘড়িতে তাকালো। ঘড়ির কাঁটায় 8টা পেরিয়ে গেছে। ঠোঁট চেপে বলল, আমার উঠতে হবে, হাত সরান মেহরাজ ভাই। মেহেরাজ ছড়ালো না হাত। আলতো হাতে মাথা উঁচু করে ঘুম ঘুম চোখে তাকালো জ্যোতির দিকে। আকস্মিক নিজের ওষ্ঠদয় জ্যোতির কোমল গালে ছুঁয়ে দিয়ে আবার চোখ বুঝল। হাতের বন্ধন আলগা করে দিয়ে ফিসফিসিয়ে বলতে লাগলো, হাত সরালে কি বিনিময়ে তুই আমায় কিছু দিবি? জ্যোতি অস্ফুট স্বরে বলল, হুম। মেহেরাজ চোখ বুজে রেখে ঠোঁট বাঁকিয়ে হাসল। হাত জোড়া ছড়িয়ে নিয়ে সোজা হয়ে শুয়ে
গম্ভীর স্বরে শুধালো। হাত সরানোর বিনিময়ে কয়েকটা চুমু দিতেই পারিস, আমার নিষেধ নেই, কেউ দেখবেও না, আমি চোখ বুজেই আছি, আমিও দেখব না। তুই লোকলজ্জার ভয় না পেয়ে 2-1টা চুমু দিতে পারিস যদি। কথাগুলো এতটাই গভীর স্বরে শুধালো যেন খুব গুরুত্বপূর্ণ কথা বলে ফেলল সে। অপরদিকে সে কথাগুলো শুনে জ্যোতির কৃষ্ণ বর্ণীয় মুখে হঠাৎই লাজুকতা এসে ভর করল, আরক্ত করল মুখ, কাঞ্চনা উষ্ণ অনুভব হলো মুহূর্তে। লজ্জায় অস্বস্তিতে জড়সড় হয়ে তাড়াতাড়ি বিছানা ছেড়ে উঠে বসল। মেহরাজের দিকে আর এক নজরে না তাকিয়ে দ্রুত উঠে দাঁড়াতে নিতে হাতে টান পড়ল সঙ্গে সঙ্গে। কানে এলো জড়ানো গলার স্বর। কি বললাম আর কি করছিস? জ্যোতির সারা শরীর এবার কেঁপে উঠল আকস্মিক, লোমকূপ চুড়ে সারা শরীরে শিহরণ বইল, সর্বাঙ্গে কেমন শিরশিরে অনুভূতিতে কম্পন উঠল, বুকের ভেতর যেন কেমন কেমন করে উঠল। মেহেরাজ সে সবটাই খেয়াল করলো ঘুমো ঘুমো চোখে তাকিয়ে। পর মুহূর্তে হাতটা ছেড়ে দিয়ে নিঃশব্দে ঠোঁট চওড়া করে হাসল, বলল, ছেড়ে দিলাম, কিন্তু তুই চাইলেই। মেহেরাজের কথাটুকু শেষ হওয়ার আগে যদি অস্বস্তি আর লজ্জাত্মর কণ্ঠ কোনোভাবে বলল, চাই না। তারপর আর সেখানে বসে থাকতে পারল না, দ্রুত পা চালিয়ে ওয়াশরুমে এগিয়ে গেল। ঘন ঘন শ্বাস ফেলে মুখ চোখে পানি দিল দ্রুত। কিয়ৎক্ষণ ওয়াশরুমেই থম মেরে দাঁড়িয়ে রইল কেবল, আর ভাবলে একটু আগের সে কথাগুলো বারংবার যেন কথাগুলো কানে বাজল, বারংবার। মেহেরাজ বিছানা ছেড়ে উঠে আলতো পায়ে বোনের রুমের সামনে গিয়ে দাঁড়ালো। জ্যোতির পা ভালো হওয়ার কারণে মেহু নিজ শহরে গিয়ে ঘুরে আসার সিদ্ধান্ত নিল। মেহেরাজকে কাল রাতে তা জানিয়েছে সে। কিয়ৎক্ষণ পরেই রওনা দেব, যার কারণে সকাল সকালে ঘুম ছেড়ে উঠেছে মিহু। মেহেরাজ দরজায় টোকা দিল। ভেতর থেকে মিহুর গলা শুনেই ধীর পায়ে এগিয়ে ঢুকল। মিহুকে হাস্যজ্জ্বল চাহনিতে তাকিয়ে থাকতে দেখে গলা ছাড়ল, গভীর স্বরে বলে উঠল, মেহু, তোর সাথে আমার কিছু জরুরি কথা আছে, মনোযোগ দিয়ে শুনবি। মিহু চোখ তুলে চাইল, বিস্ময়ের সুরে বলে উঠল, আমার সাথে কি জরুরি কথা ভাইয়া? মেহেরাজ দ্বিতীয়বার গলা ছাড়ল। চেয়ার টেনে শান্ত হয়ে বসে কিয়ৎক্ষণ চুপ থাকলো, তারপর শীতল গলায় বলল, তুই কি কাউকে ভালোবাসিস মেহু? আকস্মিক প্রশ্নে চমকে উঠল মেহু। ভালোবাসে? বাসে তো, সাইদকে। সবটুকু অস্বীকার করলেও সে যে সাইদকে ভালোবাসে এটুকু অস্বীকার করার সাধ্য তার নেই। মুখে বলা গেল না তো। ছোট্ট শ্বাস ফেলে উত্তর দিল, হঠাৎ এমন প্রশ্ন ভাইয়া? মেহেরাজ শান্ত স্বরে শুধালো, কাউকে ভালোবাসলে ভাইয়াকে বলতে পারিস, ভাইয়া সর্বপ্রথম তোর পছন্দকে গুরুত্ব দিবে। মেহু, বল, ভালোবাসিস কাউকে? মেহু তাকিয়ে থাকলো, কিয়ৎক্ষণ চুপ থেকে বলল, না, ভালোবাসলে তোমায় জানাতাম ভাইয়া। সত্যি? মেহু প্রসঙ্গ পাল্টাতেই বলল, হ্যাঁ সত্যি ভাইয়া। কি যেন বলবে বলছিলে, বলে ফেলো। একটা ঘটনা বলি, মনোযোগ দিয়ে শুনবি। মেহু মাথা নাড়ল। মেহেরাজ অল্প হেসে গম্ভীর স্বরে বলতে লাগলো, একটা কম বয়সী ছেলে আরও প্রায় বছর 5 আগে আমায় জানিয়েছিল সে আমার বোনকে ভালোবাসে, সে আমার বোনকে পছন্দ করে। বলতে গেলে আমার আর সে ছেলেটার বয়সের পার্থক্য খুব একটা ছিল না, হয়তো 2-1 বছরের পার্থক্য। ছেলে হিসেবে ও মন্দ ছিল না, পেশা, শিক্ষা, সৌন্দর্য সবই ছিল সন্তোষজনক। তবু আমি তার সামনে বড়দের মতো গম্ভীর স্বরে বলেছিলাম, সে যদি চায় প্রেমে না এগিয়ে আমার বোনের জন্য বিয়ের প্রস্তাব পাঠাতে পারে। আজকাল প্রেম আর টেকে কত, সে যেন একা প্রস্তাব না রেখে তার পরিবার সমেত প্রস্তাব আনে। ছেলেটা তার মা বাবাকেও দূর শহরে নিয়ে এসেছিল সে 5 বছর আগে, তাও আমার বোনের জন্য প্রস্তাব রাখতে। শেষ মুহূর্তে আমি না করে দিয়েছিলাম প্রস্তাবটা, কারণ নিজের বোনকে অতটা তাড়াতাড়ি নিজের থেকে আলাদা করতে চাইনি আমি। কতই বা বয়স ছিল তখন আমার বোনের। মেহু সবটাই শুনল মনোযোগ দিয়ে, ফোঁস করে শ্বাস ছেড়ে বলল, তারপর? মেহেরাজ আবারও শান্ত গলায় বলল, ছেলেটার সাথে আমার এরপরেও বেশ কয়েকবার সাক্ষাৎ হয়েছিল, কিন্তু হঠাৎই নিখোঁজ হয়ে গেল ছেলেটা। তবে আজ এতগুলো দিন পর আমি সত্যিই ভাবিনি ছেলেটা আবারও একই প্রস্তাব নিয়ে হাজির হবে। মেহুর এবার বাকি কথা বুঝতে দেরি হলো না, মৃদু আওয়াজে বলল, বিয়ের প্রস্তাব? মেহেরাজ হাসলো এবারে, ঠোঁট চওড়া করে নরম গলায় বলল, হ্যাঁ মেহু, ভাই হিসেবে এটুকু বলবো,
যে ছেলেটা একপাক্ষিকভাবে এতগুলো বছর একটা মেয়েকে ভালোবাসতে পারে, সেই নিশ্চয়ই আমার বোনকে অল্প স্বল্প ভালোবাসে না, অনেকটুকু ভালোবাসে, তাই না? যদি অনেকটুকু ভালো না বাসতো তবে সে একপাক্ষিকভাবে এতগুলো দিন অনুভূতি পুষে রাখতো না। আর আমার দৃঢ় বিশ্বাস সে ছেলেটা আমার বোনকে সবসময় সুখে রাখবে, সব থেকে বেশি সুখে রাখবে, সবসময় ভালো রাখবে, একদম জীবনের শেষ নিঃশ্বাস অবধি নিজের সবটুকু দিয়ে আগলে রাখবে। ছেলেটার চোখে সেই পরিমাণ ভালোবাসা দেখেছি আমি। ভাই হিসেবে বোনের জন্য আমি নিশ্চয়ই এমনই একটা ছেলে চাইব যে আমার বোনকে জীবনের শেষ নিঃশ্বাস অবধি ভালো রাখবে, ভালোবাসবে, তাই না মেহু? বাকিটা তোর ইচ্ছে। যদি তুই রাজি হোস তবেই হ্যাঁ বলবো, নয়তো না। বিহুর আগ্রহ জাগলো। ছেলেটা কি হতে পারে তা নিয়ে ভাবলো ও গভীরভাবে, কিন্তু উত্তর পেল না। কিশোরী বয়স থেকে বহুবার বহু ছেলের কাছ থেকে প্রেমের প্রস্তাব পেয়েছে সে। তাদের মধ্যে কোন ছেলেটা এতগুলো দিন তাকে ভালোবেসে বুঝে উঠল না সে। প্রশ্ন করল, ছেলেটা কে ভাইয়া? মেহেরা চমৎকার হেসে উত্তর দিল, ছেলেটা তোর পূর্ব পরিচিত। আমি চাই না তুই তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নে, বা তাড়াহুড়ো করে তোর জীবনের কোনো কিছু সম্পন্ন হোক। জোরও করছি না, তুই ভেবে দেখতে পারিস বিষয়টা। ভেবে যদি হ্যাঁ মনে হয় আমাকে জানাবি, আমি সাক্ষাতের ব্যবস্থা করে দেব ছেলেটার সাথে। তবে কেন জানি না আমার ছেলেটাকে বেশ পছন্দ হয়েছে মেহু, আমি জানি তোরও পছন্দ হবে। কতটুকু বলেই মেহেরাজ উঠে দাঁড়ালো। বাইরে থেকে খাবার নিয়ে আসবে এই উদ্দেশ্যে আলতো হেসে বের হয়ে গেল রুম ছেড়ে। যেতে যেতে বাসার দরজা লাগানোর কথাও বলে গেল। বিহু আনমনে সেদিকে পানি তাকিয়ে ভাবতে লাগলো, আসলে কি ছেলেটাকে পছন্দ হবে? যে মনের পছন্দ, ভালো লাগা, ভালোবাসা একজনের নামে ইতিমধ্যে মিলিয়ে দিয়েছে, সে মনে দ্বিতীয় পুরুষের ঠাঁই হবে? আসলে কি জায়েদ ব্যতীত দ্বিতীয় কোনো পুরুষের সাথে সে মানিয়ে নিতে পারবে? দ্বিতীয় কোনো পুরুষকে ভালোবাসতে পারবে কি? পর মুহূর্তে মনে পড়ল সামান্তা আর তার ভাইয়ার পুরাতন সম্পর্কের কথা। সামান্তা আর তার ভাই যদি একবারে দ্বিতীয় মানুষকে জায়গা দিতে পারে, সে কেন পারবে না? অবশ্যই পারবে। পৃথিবীতে অসম্ভব কিছুই নেই, সবকিছু চাইলেই সম্ভব। কথাগুলো ভাবতে ভাবতে চোখ দিয়ে গড়িয়ে পড়ল জল। সে চায় না তার মনে দ্বিতীয় কারো বাস হোক, কিন্তু প্রথম জনের দিকে হাত বাড়ানোরও তো সাহস নেই। যার প্রতি একপাক্ষিক অনুভূতি পুষিয়ে এতগুলো দিন এতটা কষ্ট পেল, তার সাথে জড়ালে আরো কতটা দগ্ধ হতে হবে থাকে খেয়ে জানে। সে কি এই দহন সহ্য করতে পারবে? অতটুকু সহ্য ক্ষমতা কি আছে তার? যদি গোসল সেরে বের হলো কিয়ৎক্ষণ পর। পরনে একটা গাঢ় সবুজ রঙের গোল জামা আর পায়জামা, গলায় ওড়না পেঁচানো থাকলেও অন্য দিনের মতো মাথায় ঘোমটা দেওয়া নেই। পা এগিয়ে তোয়ালে দিয়ে ভেজা চুলগুলো উছড়ে দিয়ে মুছিয়ে ঝাড়া মারল। রুমে একবার দৃষ্টি ঘোরালো। সারা রুমে তাকিয়ে কোথাও মেহেরাজকে দেখা গেল না। তারপর দু পা বাড়িয়ে বেলকনিতে গিয়ে দড়িতে ঝুলিয়ে রাখলো তোয়ালেটা। কিয়ৎক্ষণ সেখানে বাইরের দিকে তাকিয়ে থাকলো। ফের রুমে গিয়ে আসতে চোখে পড়ল বিছানায় বসে থাকা মেহেরাজকে। বুকে হাত গুছে তার দিকেই তাকিয়ে আছে। ছুটি ভ্রু কুচকাল। বিনিময় মেহেরাজ ঠোঁট বাঁকিয়ে হাসল। উঠে দাঁড়িয়েও ভ্রু নাচিয়ে বলে উঠল, তুই চুমু দিসনি ভালো, এখন আমি চুমু দিয়ে দিলে ক্ষতি হবে না নিশ্চয়ই? ছুটি কপাল কুচকাল। অদ্ভুত স্বরে বলল, জি। কানে না শোনার নাটক করলে দ্বিগুণ চুমু প্রাপ্য, অধিকার আছে কিন্তু আমার। ছুটি জমে গেল। মেহেরাজ আড়ালে চাপা হাসল। বসা ছেড়ে উঠে শার্টের হাতা গুটাতে গুটাতে জ্যোতির সুমুখে এসে দাঁড়ালো। হালকা ঝুঁকে ভ্রু নাচিয়ে শুধালো, কি হলো, চুপ হয়ে গেলি কেন? জ্যোতি চোখ তুলে চাইল। মেহেরাজের চোখের দিকে তাকিয়ে আবার নজর সরালো দ্রুত। জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, কি বলবো ঠিক বুঝে উঠছি না। মেহেরাজের ঠোঁটের কোণে হাসি ফুটল। চোখের দৃষ্টিতে খেলে গেল কৌতুকময় রেশ। আরেকটু ঝুঁকে গিয়ে জ্যোতির কানের কাছে ভরাট গলায় ফিসফিসিয়ে শুধালো, বলবি তোর দ্বিগুণ চুমুই চাই? স্ত্রী হিসেবে স্বামীর চুম্বনে তোর অধিকার আছে না? আকস্মিক বলা কথাগুলো কানের সামনে বাজতেই জ্যোতি ঠোঁটে ঠোঁট চাপল। ভয়ানক অস্বস্তি থেকে নিজেকে স্বাভাবিক করে স্পষ্ট স্বরে বলে উঠল, অধিকারে বসে স্বামীর চুম্বন তো সকল স্ত্রী পেতে চায় মেহরাজ ভাই। অধিকারে বসে সকল স্বামীও সকল স্ত্রীকে চুম্বন দিতেই পারে, কিন্তু অধিকার দিয়ে কি আসলে পরিপূর্ণতা আসে? শেষ পর্যন্ত আসে না। মেহেরাজ মাথা উঁচু করে চমৎকার হাসল। হাত বাড়িয়ে হঠাৎ আঁকড়ে ধরল জ্যোতির কোমর। একটানে সবটুকু দূরত্ব ঘুচিয়ে নিজের সম্মুখে এনে দাঁড় করালো জ্যোতিকে। ঝুঁকে গিয়ে জ্যোতির কপালে নিজের উষ্ণ ঠোঁট জোড়ার ছোঁয়া দিতে বলতে লাগলো, যেটুকুতে পরিপূর্ণতার প্রাপ্তি ঘটে সেইটুকু অনুভূতির বশেই
চুম্বন আঁকছি তোর কপালে। কথাটার অর্থ অজানা নয় জ্যোতির কাছে, তাই অর্থটা বুঝতে দেরিও হলো না। মুহূর্তেই বুকের ভেতর অদ্ভুত রকমের অস্থিরতা টের পেল। লজ্জায় লালাভু রঙে আরক্ত হয়ে উঠল তার কৃষ্ণবর্ণীয় মুখ। কান ঝরে উষ্ণ থেকে উষ্ণ অনুভব হলো। বাক্যটা বলার সময় প্রতিটা শব্দে শব্দে তার কপালে বারংবার যখন মেহেরাজের ঠোঁট ছুঁয়ে গেল বুকের ভেতর, তখন বারংবার যেন ঝড় উঠল। পরপরই মেহেরাজ একটা গভীর চুম্বন আঁকল কপালে। সে চুম্বনই যেন মুহূর্তে বুকের ভেতরের সে ঝড় থামিয়ে শীতল করে দিল সর্বাঙ্গ, সর্বত্র। কিয়ৎক্ষণ সেভাবেই থেকে পর মুহূর্তে মেহেরাজ ঠোঁট নামিয়ে ডান পাশের গালের লালচে ব্রণের উপরাংশে ঠোঁট ছোঁয়ালো। ঘোর লাগা কণ্ঠে বলল, চুম্বন আঁকছি তোর গালে। পরপরই আবারও গভীর চুম্বন দিল ডান গালে। জ্যোতির সর্বাঙ্গ কেঁপে উঠল। বুকের ভেতর হৃৎস্পন্দন দ্রুততরভাবে বাড়ল যেন। নিঃশ্বাসের গতিও ঘন হলো। সেই গতিটা ঘন থেকে ঘনতর হতেই মেহেরাজ ঠোঁট নামিয়ে নিজের ঠোঁট স্থির রাখল জ্যোতির ঠোঁটে। নিঃশাক্ত কণ্ঠে বলল, সর্বশেষ ঠোঁটে চুম্বন দিলাম। কথাটুকু বললেও দেরি হলেও মেহেরাজের ঠোঁটজোড়া জ্যোতির কোমল ঠোঁটজোড়া আঁকড়ে ধরতে দেরি করল না। আকস্মিক এহেন কাণ্ডে জ্যোতির প্রতিক্রিয়া করা উচিত কি বুঝে উঠল না সে। শুধু টের পেল সুমুখ পুরুষের মাতাল করা উষ্ণ আবেশ আর উন্মাদময় পুরুষালী অধরের স্পর্শ। টের পেল কোমরে শক্ত করে খিঁচে ধরা বলিষ্ঠ হাতের বন্ধন। মুহূর্তে চোখ বুজে এলো, শ্বাস বদ্ধ হয়ে এলো। অবশেষে কিয়ৎক্ষণ পর শ্বাসরুদ্ধকর সে চুম্বনের স্থায়িত্বের অবসান ঘটল। জ্যোতি আর দাঁড়াতে পারল না। জোরে নিঃশ্বাস ফেলতে ফেলতে দ্রুত প্রস্থান করল সে স্থান ছেড়ে। বুকের ভেতর ভয়ঙ্কর অস্থিরতা ততক্ষণে তাণ্ডব আরম্ভ করেছে। এক ছুটে গিয়ে পৌঁছালো মিহুর ঘরে। মিহু আজ সন্ধ্যায় এসে পৌঁছালো নিজ পাশে। সামান্তার সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে বের হয়েছিল বান্ধবীদের সঙ্গে দেখা করতে। বহুদিন বান্ধবীদের সঙ্গে একসাথে ঘোরা হয়নি। অবশেষে বান্ধবীদের সাথে রেস্টুরেন্টে যেতে হলো। খোনার দিকে একটা টেবিলে সবাই মিলে বসতে কয়েক টেবিল পর চোখে পড়ল সুদর্শন সাইদকে। কালো রঙের শার্ট পরনে, দেখতে মারাত্মক সুদর্শন বোধ হলেও পর মুহূর্তে মিহুর মুখটা কালো হয়ে গেল। দৃশ্যমান হলো সাইদের হাত জড়িয়ে বসে এক আধুনিক সুন্দরী রমণীকে। রমণীর পরনীয় কালো রঙের লেডিস শার্ট আর জিন্স। মিহুর চিনতে দেরি হলো না। মেয়েটাকে সাইদের সাথে ছবিতে দেখেছে। সাইদের সোশ্যাল সাইটে বাইরের কোনো এক দেশে তোলা ছবিতে দেখেছিল। মিহুর চোখ টলমল করলো মুহূর্তে। বান্ধবীদের বুঝালো তার বের হওয়াটা জরুরি। অবশেষে রেস্টুরেন্ট থেকে বের হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে উঠে দাঁড়ালো। পা বাড়িয়ে সাইদের টেবিল অতিক্রম করতে কানে এলো মেইলি কণ্ঠে বলা কথাগুলো। ভার্সিটি লাইফে তোমার আর আমার ফিজিক্যাল রিলেশনও ছিল সাইদ। তুমি ভুলতে পারো সেসব কথা। তুমি আমায় ঠকাচ্ছ সাইদ বেবি। মিহুর পা থমকে গেল। আকস্মিক বলা কথাগুলোতে বুক কেঁপে উঠল তার। কান্নারা এবার দম মানল না। মুহূর্তে ঝরে পড়ল গালবে। পাশ ফিরে সাইদের দিকে তাকাতে চোখে পড়ল সাইদের শক্ত চোয়াল আর রাগান্বিত চাহনি। মেয়েটার হাত ছাড়িয়ে দাঁতে দাঁত চেপে কিছু বলতে যাবে, ঠিক তখনই চোখে পড়ল মিহুর অশ্রু বিস্মৃত চাহনি। সাইদ দ্বিতীয়বার মিহুর চোখের দিকে তাকালো না। অন্য পাশে তাকিয়ে উঠে গিয়ে মিহুর সম্মুখীন হয়ে দাঁড়ালো। বলল, মিহু কাঁদছ কেন? মিহু সে প্রশ্নের উত্তর দিল না। স্পষ্ট স্বরে বলে উঠল, মেয়েটা সত্যি বলল সাইদ ভাইয়া? সত্যি আপনাদের শারীরিক সম্পর্ক ছিল? সত্যি আপনি মেয়েটার শরীর ছুঁয়েছিলেন? সাইদ ঠোঁট গোল করে শ্বাস ছাড়ল। নরম সুরে শুধালো, হ্যাঁ ছুঁয়েছি। মুহূর্তে জ্বলে উঠল মিহু। জ্বলন্ত ঘৃণায় দগ্ধ হলো তার চাহনি। কিছুটা উঁচু স্বরে বলল, আপনি একটা অসহ্যকর লোক সাইদ ভাইয়া। আমি আপনাকে ঘৃণা করি। শুধু ঘৃণা নয়, চরম চরম ঘৃণা করি। সাইদ ঠোঁট বাঁকিয়ে হাসল। বলল, ঘৃণা তো ভালোবাসার মানুষকেই করা যায়। এত কেন ভালোবাসো আমায় প্রিয়? মিহু দাঁতে দাঁত চেপে বলে উঠল, আর বাসি না, আর ভালোবাসা নেই আপনার জন্য। মিথ্যে বলছো? একটুও না। আজকের পর থেকে আমার মধ্যে আপনার জন্য কোনো অনুভূতি থাকবে না, কোনো অনুভূতিই না। দেখা যাক তবে। মিহু তাচ্ছিল্যের হাসি হাসল। বলল, দেখবেন, খুব ভালোভাবে উপলব্ধি করবেন তা। আমি কোনো চরিত্রহীন লোককে ভালোবাসতে পারি না। আপনি সত্যিই চরিত্রহীন, প্লে বয়, মেয়েদের শরীরে আসক্ত পুরুষ। আমার আপনাকে চাই না। কথাগুলো বলেই দ্রুত বেরিয়ে গেল মিহু। অশ্রুতে চোখ জোড়া ভিজে লাল রক্তিম হয়ে উঠেছে। এই অল্প সময় কেমন বিধ্বস্ত রূপ ধারণ করল তার চোখ মুখ। চুলায় তরকারির কড়াই। যদি মনোযোগ দিয়ে সেদিকে পানি খেয়াল করল। বাসায় মিহু, মেহেরাজ কেউ না থাকাতে রাতে রান্নাটা সে করার সিদ্ধান্ত নিল। হঠাৎই কলিং বেল বাজায়। কান সচেতন হলো। ৩-৪ বার বাজতেই দ্রুত পায়ে এগিয়ে দরজা খুলতে মেহেরাজকে দেখতে পেল। মেহেরাজের মুখে প্রথম দফায়
হাসি রেশ দেখা গেলেও পরের দফায় হঠাৎই মুখটা গম্ভীর দেখালো। জ্যোতি এক নজর চাইল। সকালের চুম্বনের কথা মনে উঠতে দ্রুত পা সরিয়ে প্রস্থানের জন্য প্রস্তুতি নিল। ঠিক তখনই মেহেরাজ বাসায় ঢুকে দরজা লাগালো। চাপা স্বরে বলল, এভাবে আর দরজা খুলতে আসবি না, মাথায় থাকবে। জ্যোতি বুঝল না কথার অর্থ। পেছন ফিরিয়ে ভ্রু কুচকে নিতে মেহেরাজ তাকালো, আবার বলল, যদি আমার জায়গায় অন্য কোনো পুরুষ থাকতো এভাবে আসবি না দরজা খুলতে। জ্যোতি এবারেও বুঝল না, প্রশ্নটা ছুড়েই দিল এবারে। কিভাবে এসেছি? মেহেরাজ থমথমে স্বরে উত্তর দিল, কিভাবে এসেছিস জানিস না? জ্যোতি স্পষ্ট স্বরে বলে উঠল, না বললে বুঝবো কি করে? মেহেরাজ এবারও গলা ছাড়ল হালকা, শাসানি সুরে বলল, ওড়না কোথায় তোর? আকস্মিক প্রশ্নে থতমত খেয়ে গেল জ্যোতি। নিজের দিকে তাকিয়ে বুঝতে বাকি রইল না যে তার বুকে ওড়না নেই। রান্নাঘরে কাজের ফাঁকে গরম লাগছিল বলে একপাশে খুলে রেখেছিল। কলিং বেলের আওয়াজ পেয়ে এতটা তাড়াহুড়োই ছুটে এসেছে যে খেয়ালই করা হয়নি গায়ে ওড়না না থাকার বিষয়টা। মুখ কালো করল জ্যোতি। অস্বস্তিতে হাত পায়ের তালু ঘেমে উঠল। এভাবে ওড়নাহীন সম্মুখ পুরুষটার সামনে দাঁড়িয়ে আছে ভাবতে দ্রুত পা বাড়িয়ে গিয়ে থামল রান্নাঘরে। এক পাশে রাখা ওড়নাটা তাড়াতাড়ি বুকে ঝরিয়ে মাথায় ঘোমটাটা টানল। আর একবারও মেহেরাজের সামনে না গিয়ে ওখানেই ঠাঁই বসে রইল। ছি ছি, কি লজ্জাকর পরিস্থিতি। মেহেরাজ কি এটা জ্যোতির ইচ্ছাকৃত কাজকর্ম ভাবছে? কথাটা ভাবতে চোখ বুঝে নিল জ্যোতি। অনেকক্ষণ সেভাবেই বসে বার কয়েক শ্বাস টানল। নিজেকে স্বাভাবিক করে চুলায় ভাত বসালো মুহূর্তে। রান্নাঘরে আরো গোছকাজ সহ টুকটাক কাজে ব্যস্ত হলো। তার কিছুক্ষণ পরই বুক টান টান করে ট্রাউজারের পকেটে হাত গুটিয়ে হাজির হলো মেহেরাজ। কিঞ্চিত গম্ভীর স্বরে বলে উঠল, কি আশ্চর্য, তুই কি আজ সারা রাত রান্নাঘরে কাটিয়ে দিবি নাকি জ্যোতি? জ্যোতির অস্বস্তি আবার বাড়ল। অদ্ভুত স্বরে উত্তর এলো, মেহেরাজের মেজাজ কিঞ্চিত চটে গেল। এতক্ষণ যাবৎ রুমে বসে থেকে জ্যোতির উপস্থিতি না পেয়ে এখানে এসেছিল। এখানে এসে প্রশ্ন শুধানোর পর না শোনার ভান করে হুঁ শোনাটা ব্যাপক বিরক্তিকর। দাঁতে দাঁত চেপে শুধালো, কি তোর কানে সমস্যা আছে? জ্যোতি গলা ঝেড়ে বলল,